ভূরাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ এখন গরিবের বউ। গরিবের বউ মানে সবার ভাবি যে যেমনে খুশি যেমনে ইচ্ছা যে কোনো পজিশনে ধরছে। ভূরাজনীতিতে বাংলাদেশ এখন সোনার ডিম পাড়া হাঁস। সুতরাং আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের আগামী শতকের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিকভাবে দেশ কিভাবে বেঁচে থাকবে, কিভাবে পরিচালিত হবে। লোহিত সাগর, এভেন উপসাগর এবং অতি সংবেদনশীল বাব আল মানদের প্রণালীর আন্তর্জাতিক নৌপথ এবং জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয়েছে 14 দেশের এক নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট, যেটাকে বলা হয় মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। খবরটা আপনারা জানেন, বাংলাদেশ সরকার নিজ থেকে জাতিকে একটি টু শব্দ করেনি এই বিষয়ে। জাতির কাঁধে চাপিয়ে দেওয়া এই বিশাল সর্বনাশা ভূরাজনৈতিক দায়বদ্ধতার খবর প্রথম প্রকাশ করলো সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রয়টার্স, আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম। জোটে থাকা 14টি দেশ হলো সৌদি আরব, যারা নেতৃত্ব দানকারী, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমেরোস। একবার দেশগুলোর নামের তালিকার দিকে তাকান। সৌদি আরব, তুরস্ক, কাতার এবং কুয়েত ব্যতীত বাকি দেশগুলোর দিকে ভালো করে চোখ বুলান্ত। ইয়েমেন, সুদান, সোমালিয়া, জিবুতি, কোমেরাস, এইসব দেশ অর্থনৈতিকভাবে কতটা বিপর্যস্ত, আভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত, একথা আমাকে নতুন ভাবে বলতে হবে না, আপনারা নিশ্চয়ই জানেন। ফকিন্নি রাষ্ট্রগুলার এই কাতারে হঠাৎ করে বাংলাদেশ কেন গিয়ে নাম লেখালো? যে দেশের সংবিধান বলে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই দেশ আজ তারেক টেপার নেতৃত্বে রিয়াদ থেকে হুকুম তামিল করা একটি মেরিটাইম জোটে লেজুর বৃত্তি করতে কেন গেল? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জোটে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান দিয়ে সামরিক সহায়তা নিশ্চিত করতে হবে। তার মানে এর অর্থ কি? আমাদের সীমিত সামরিক সম্পদ, যেটা আমাদের নিজস্ব সমুদ্র সীমা এবং সেন্ট মার্টিন বঙ্গোপসাগর রক্ষার জন্য নিয়োজিত থাকার কথা, সেই সব লোহিত সাগরে সৌদি রাজতন্ত্রের তেলের ট্যাঙ্কার পাহারা দিতে লড়াই করবে। এই সিদ্ধান্ত কি কেবলমাত্র মধ্যপ্রাচ্যের সমীকরণ, নাকি এর পেছনে রয়েছে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বিশ্ব পরাশক্তিদের বিভিন্ন কৌশল? চলেন আপনাদেরকে সহজে বুঝাই লোহিত সাগর কেন এত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এই বাব আল মানদেব প্রণালী দিয়ে ইউরোপ এবং এশিয়ায় যায়। মাত্র 29 কিলোমিটার প্রশস্ত এই জলপথে যদি কোনো বিঘ্ন ঘটে, তবে গোটা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে মুহূর্তের মধ্যেই। সমস্যাটা আসলে কোথায় তৈরি হয়েছে? ইয়েমেনের সাথে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যখন ফিলিস্তিনের গাজার সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের জাহাজ এবং সৌদি লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালাতে শুরু করলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব মিলে এই সামুদ্রিক জোট বানিয়ে ফেললো। উদ্দেশ্য পরিষ্কার, হুতিদের দমন করা এবং ইসরায়েল আমেরিকার লোহিত সাগরের রুট নিরাপদ রাখা। তাহলে ভেবে দেখেন তো, এই জোটে যোগ দেওয়ার অর্থ সরাসরি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আবার পরোক্ষভাবে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ রক্ষা করা, এবং সবচেয়ে বড় কথা হলো ইরানের সাথে বৈরিতা ডেকে আনা। আর ইরানের সাথে বৈরিতা ডেকে আনলে কি হতে পারে? মধ্যপ্রাচ্যের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কদিন আগেও আমরা কি দেখলাম? ইরানের আয়াতুল্লাহ খোমেনির জানাজায় বাংলাদেশের স্পিকার হাফিজ, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং তথাকথিত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলার প্রতিনিধিরা কি পরিমাণ আবেগে গদগদ হয়ে অংশ নিয়েছিল। জামাতিদের পোস্টার বয় নাসিরউদ্দিন পাটোয়ারিও সেখানে গিয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। জামায়াত ইসলামী এবং তাদের অনুসারী রাজনৈতিক শক্তিগুলো সব সময় মুখে ফেনা তুলে ফেলতো মুসলিম ঐক্য, ইহুদি নাসারা বিরোধী ইত্তেহাদ এবং ইসলামের হেফাজত নিয়ে, বলতো না? এখনো বলে। আজ সেই তথাকথিত বাক্সবন্দি ইসলামের চেতনা কোথায় গেল? আজ যখন সৌদি রাজতন্ত্রের আদেশে আমেরিকার ইশারায় একটা মার্কিন ইসরায়েলি মেরিটাইম জোটে বাংলাদেশ বন্দী হলো, তখন এই ধর্ম ব্যবসায়ী দালালদের মুখের ভাষা ভেতরে ঢুকে গেছে কেন? তারা কেন কথা বলছে না? কেন তারা একটা শব্দ উচ্চারণ করছে না? কারণ একটাই, এদের নীতি আদর্শ পকেটে, ক্ষমতার উচ্ছিষ্টে এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে এই বদমাইশরা রাজনীতি করে, চলাফেরা করে। এবার আসেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির গভীর ক্যানভাসে। দক্ষিণ এশিয়া বর্তমানে বৈশ্বিক পরাশক্তিগুলার সবচেয়ে বড় রণাঙ্গন, মানেন তো এটা? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে চীনকে আটকাতে চাইছে, অন্যদিকে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে দিল্লি মরিয়া।
প্রক্রিয়া। অতীতে শেখ হাসিনার সরকার শত আন্তর্জাতিক চাপ, চোখ রাঙানি এবং তথাকথিত কোয়াড কিংবা সামরিক চুক্তির প্রলোভন এবং হুমকি সত্ত্বেও বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়নি। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোট বারবার চেয়েছে বাংলাদেশকে কোনো না কোনো সামরিক জোটে কিংবা ইন্দো প্যাসিফিক কাঠামোর ভেতরে ঢুকিয়ে ফেলতে, যাতে করে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি কিংবা লজিস্টিক হাব পাকাপোক্ত করা যায়। কিন্তু শেখ হাসিনা সেই দাসত্বের খাঁচায় পা দেন নাই। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন চায়, কোনো সামরিক জোটে জড়িয়ে দেশের স্বাধীনতা বিপন্ন করতে চায় না। অথচ 2024 সালের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের পর গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার এবং নেপথ্যের কুশীলবরা কি করেছে? তারা গোপন চুক্তির মাধ্যমে দেশকে একে একে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করেছে। আর বিএনপি আমেরিকার প্রেসক্রিপশনে বেশি দামে গম কেনা হচ্ছে, ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলা থেকে মেগা কোটায় বিমান এবং সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে। আর এবার সোজা সৌদি সামরিক জোটে নাম লিখিয়ে দেওয়া হয়েছে। ইরাক, আফগানিস্তান কিংবা অন্য অনেক সার্বভৌম দেশ আমেরিকা কিংবা সৌদি আরবের হাজার চাপের মুখেও নিজেদের সামরিক বাহিনীকে বিদেশি সংঘাতে বলির পাঠা বানাতে রাজি হয়নি। আফগানিস্তান আমেরিকার মহাপরাক্রমশালী শক্তির সামনেও মাথা নত করেনি। অথচ আজকের তথাকথিত স্বাধীন বাংলাদেশে এখন পেছনের দরজা দিয়ে দেশকে পরাধীনতার গিনিপিগ বানানো হচ্ছে। 24-এর জঙ্গি অভ্যুত্থানে যে তারুণ্য বুক চিতিয়ে ফেসিবাদ হটিয়েছে বলে দাবি করে সেই 24-এর নেতারা আত্মস্বীকৃত দেশদ্রোহী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে। তারা থিতু হয়ে গেল ইতিহাসে গাদ্দার হিসেবে। 24-এর আন্দোলন দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখার লাইসেন্স দিয়েছে? এই প্রশ্নের জবাব 24-এর লালবদর এবং সন্ত্রাসীদেরকে আজ বা কাল বাংলাদেশের মাটিতে দিতে কিন্তু হবে। সবচেয়ে মারাত্মক এবং বিস্ফোরক বিষয় হলো এই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যে সুনামি শুরু হতে চলেছে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? বাংলাদেশ যদি চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর কিংবা ভবিষ্যতে গভীর সমুদ্র বন্দরগুলোর লজিস্টিক সুবিধা এই ধরনের পশ্চিমা সৌদি অক্ষের সামরিক জাহাজ বা মেরিটাইম সাপ্লাই চেনের জন্য উন্মুক্ত করে দেয় কিংবা সহযোগিতা করে, তবে বেইজিং এবং দিল্লির প্রতিক্রিয়া কি হবে একবারও ভেবে দেখেছেন? চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নশীল অংশীদার এবং প্রধান সামরিক সমরাস্ত্র সরবরাহকারী দেশ। পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু থেকে শুরু করে মেগা ইনফ্রাস্ট্রাকচারালের একটা বিরাট অংশ চীনা অর্থায়ন এবং প্রযুক্তিতে নির্মিত হয়েছে। চীন অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বঙ্গোপসাগরে কে কার লজিস্টিক বেস তৈরি করছে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে চীন তার মুক্তা ছড়া নীতির অংশ হিসেবে নিজের নিরাপত্তা বলয় মনে করে। ভারত এটাকে আবার নিজেদের সিকিউরিটি ল্যান্ডস্কেপের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। এখন যদি সৌদি আরবের এই সামরিক জোটের অংশ হিসেবে বাংলাদেশের বন্দরগুলাতে বিদেশি যুদ্ধজাহাজ কিংবা মেরিটাইম পেট্রোল ভেসেলের রিফুয়েলিং, লজিস্টিক সাপোর্ট কিংবা ডেপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করে দেয়, যেটা প্রকারান্তরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নেটো জোটের কৌশলগত স্বার্থের সাথে মিলে যায়, তবে চীন এবং ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে, ললিপপ চুষবে? কখনোই না। চীন অত্যন্ত শক্ত ভাষায় কিংবা অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করবে এবং এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে। কারণ চীন কোনোভাবেই চাইবে না তার পেটের ভেতর বঙ্গোপসাগরে আমেরিকার কোনো পরোক্ষ সামরিক মিত্র বলয় তৈরি হোক। অন্যদিকে ভারতও চাইবে না তৃতীয় কোনো মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা জোটের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড বা সমুদ্র সীমা এমন কোনো কাজে ব্যবহৃত হোক যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপত্তা বিপন্ন করে এবং দিল্লিকে কোণঠাসা করে। অর্থাৎ বাংলাদেশ এখন দুই মহাসাগরের মাঝখানে এমন এক আত্মঘাতী খেলায় জড়িয়ে পড়েছে যেখানে চীন এবং ভারত উভয় দেশই এই অবস্থানকে স্বাভাবিকভাবে কখনোই নেবে না। চীন অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক চাপ বাড়াবে আর ভারত তার নিজস্ব নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। এর পরিণতি কি হবে বুঝেন? বাংলাদেশ তখন দুই হাতির লড়াইয়ে পিষ্ট হওয়া ঘাস হয়ে যাবে। আর এই সাধারণ সমীকরণ তথা কথিত নীতি নির্ধারকরা কি বুঝেন না? বুদ্ধিজীবীরা বুঝেন না? নাকি জেনে বুঝেই জেনে শুনে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? দেশটাকে নিয়ে যা চলছে তা কোনো রাজনৈতিক খেলা না, এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা এবং মরণ খেলা। একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন দল এবং অন্যদিকে জামায়াত ইসলামীর নেতারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে আওয়ামী লীগ ঠেকাতে দেশের সকল স্বার্থ বিসর্জন দিচ্ছে। পর্দার আড়ালে কার সাথে কার গোপন চুক্তি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আজ জেনে গিয়েছে। হাটে কিন্তু হাড়ি ভাঙতে শুরু করে দিয়েছে। শেখ হাসিনা দেশ বিক্রি করেননি, শত চাপেও কোয়াড এবং জিসুমিয়ায় সই করেননি। ভারতের সাথে একটা মাত্র দেশ বিরোধী গোপন কিংবা অসম চুক্তি কেউ
দেখাতে পারেনি, যেটা বিগত সময়ে এরা বলেছে। অথচ ইউনূস সরকার এবং তাদের পেছনের মদতদাতারা বিএনপি, জামায়াত এবং তাদের বৈশ্বিক প্রভুরা সবাই মিলেমিশে বাংলাদেশকে পশ্চিমা মধ্যপ্রাচ্যের দাসখতে সই করিয়ে দিয়েছে। 24-এর জঙ্গি অভ্যুত্থানে যারা আবেগতাড়িত হয়ে রাজপথে নেমেছিলেন, বুক পেতে গুলি নিয়েছিলেন, তারা কি দেশটাকে পরাধীন করার জন্য জীবন দিয়েছিলেন, নাকি রক্তিম সূর্যের স্বাধীন বাংলাদেশকে কোনো ভিনদেশী সামরিক জোটের কলোনি বানানোর জন্য 24 বাংলাদেশ হয়েছিল? 24-এর সেই তরুণদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে, আপনারা কি দেশকে স্বাধীন করেছেন নাকি পরাধীনতার নতুন খাঁচায় বন্দী করার পথ সুগম করেছেন? সৌদির সামরিক জোটে যুক্ত হওয়ার এই অপরাজনীতি মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। দেশের মানুষ কিন্তু বোকা নয়। দাসখত দিয়ে এই দেশকে ভিনদেশী শক্তির গিনিপিগ বানানোর যেই সব গোপন চুক্তি করা হয়েছে, এদেশের আপামর জনতা সেই চুক্তিগুলাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে জনাব তারেক রহমান। যে নীতি বা যে চুক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হবে, সেই চুক্তি বাস্তবায়নকারী বা পেছনের কুশীলবদের এই দেশ কোনোদিনও আস্ত রাখবে না। তারেক রহমান আর জামাত নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশটাকে নিয়ে মস্করা শুরু করে দিয়েছে। এই মস্করার পরিণতি হবে ভয়াবহ। এখনো সময় আছে, এই আত্মঘাতী সামরিক জোট থেকে বাংলাদেশকে অবিলম্বে প্রত্যাহার করেন। দেশের সার্বভৌমত্ব, সমুদ্র সীমা এবং পররাষ্ট্রনীতির নিরপেক্ষতা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন। অন্যথায় বাংলার মাটি এবং মানুষ এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার জবাব দিতে বাধ্য হবে। তখন পালানোর পথ অবশিষ্ট থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।